Follow and subscribe for more updates. বিশেষ খবর, শহরে এই নিয়ে দ্বিতীয়বার বাঘনখের আবির্ভাব হলো। 2 মাস আগে বাঘনখের আক্রমণে প্রথম মারা গিয়েছিলেন প্রবীর গ্রহরত্ন বিক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ী শ্রীশ ঘোষ। বর্তমানে আবার বাঘনখের শিকার হলেন এক যুবতীর নাম কল্পনা বসু। জানা গিয়েছে তিনি পেশায় ফটোগ্রাফার ছিলেন। 1.5 বছর আগেই এক বিখ্যাত পশু সংরক্ষণশালায় বাঘিনী তেজস্বিনীর আক্রমণে সুবীর মুর্মু নামক কিশোরের মর্মান্তিক মৃত্যু লাইভ ও সম্পূর্ণ ফুটেজটি তিনি তুলেছিলেন। পরবর্তীকালে প্রায় কয়েক লক্ষ টাকার বিনিময়ে এই ফুটেজটি বেসরকারি চ্যানেলকে বিক্রিও করেছিলেন কল্পনা। অথচ তারই মর্মান্তিক মৃত্যু হলো বাঘনখের হামলায়। আরও আশ্চর্যের ব্যাপার, এই হত্যাকাণ্ডের একটি লাইভ ফুটেজ তোলা হয়েছে স্বয়ং কল্পনারই মোবাইলে। কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোবাইলটি একটি বিখ্যাত বেসরকারি চ্যানেলকে পাঠিয়েছেন। ফুটেজে অবশ্য শুধু কল্পনাকেই দেখা গিয়েছে, হামলাকারীকে দেখা যায়নি। পুলিশ আপাতত মোবাইলটির প্রেরককে খুঁজছেন। এ সম্পর্কে তদন্তকারী অফিসার জানিয়েছেন যে প্রথমে প্রত্যেকটি ছিন্নভিন্ন মৃতদেহকে দেখে হিংস্র পশুর আক্রমণে মৃত্যু হয়েছে বলেই মনে করেছিলেন তারা, কিন্তু ফরেনসিক রিপোর্ট সবাইকে স্তম্ভিত করে দেয়। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী কোনো হিংস্র পশুর নখে নয়, বরং উপরোক্ত ব্যক্তিদের মৃত্যু হয়েছে মজবুত টাইটানিয়াম অ্যালয়ের তৈরি ধারালো ও তীক্ষ্ণ কোনো অস্ত্রে, যার আকার অবিকল বাঘের নখের মতো। ফরেনসিক বিশেষজ্ঞ এও জানান যে টাইটানিয়াম অ্যালয়ের কৃত্রিম বাঘ নখ আসল বাঘের নখের থেকেও বেশি গুণ ধারালো ও মজবুত। কল্পনা হত্যার ভিডিও ফুটেজ ফরেনসিক বিশেষজ্ঞের মতামতকেই সঠিক প্রমাণ করেছে। ভিডিও ফুটেজে হত্যাকারীকে দেখা না গেলেও বাঘনখটিকে স্পষ্ট দেখা গেছে। তদন্তকারী অফিসার অবশ্য বাঘনখ রহস্যের অন্ধকারে বিশেষ কোনো আলোকপাত করতে পারেননি। তার মতে এগুলো কোনো বিকৃত মস্তিষ্ক সিরিয়াল কিলারের কাজ। আজ এখানে এই পশু সংরক্ষণশালায় মুক্তাঞ্চলে একটা লড়াই হবে, ভারী মজার লড়াই। প্রথম যোদ্ধার নাম সুইময়ী মুর্মু। সুইময়ী নাম শুনলেই বোঝা যায় যে সে জন্মসূত্রে বাঙালি নয়, প্রণয় ও পরিণয় সূত্রে বাঙালি হয়েছে। নাগাল্যান্ডের কোনো এক গ্রামে তার বাবার জন্ম হয়েছিল, আর তার জন্ম হয়েছিল এক সার্কাস পার্টির তাঁবুতে। নাগাদের সহজাত ও স্বভাবগত প্রবৃত্তিতে সে বেপরোয়া হিংস্র যোদ্ধা ও প্রতিহিংসা প্রবণ। বয়স 40, দৈর্ঘ্য 5 ফুট 5 ইঞ্চি, ওজন 107 পাউন্ড, প্রজাতি মানবী। তার আরেকটি পরিচয়, সে 1.5 বছর আগে বাঘিনী আক্রমণে মৃত হতভাগ্য কিশোর সুবীর মুর্মুর মা। সুইময়ী এর প্রতিদ্বন্দ্বী হল তেজস্বিনী। কোনো এক কালে তার কোনো পূর্বপুরুষ হয়তো সুন্দরবনের অরণ্য ছিল, তবে তার বাপ মা, ঠাকুরদা, ঠাকুমা, মায়ের কয়েক পুরুষ এই পশু সংরক্ষণশালায় জন্মেছে। তার জন্মও এখানে, তবে সহজাত ও স্বভাবগত প্রবৃত্তিতে সে ভয়াবহ হিংস্র। তার সম্বন্ধে 2টি ইংরেজি শব্দ আমকভাবেই বলা যায়, অটোমেটিক ক্লিনিং মেশিন ও ন্যাচারাল প্রিডেটর। বয়স 5 বছর, দৈর্ঘ্য মাথা থেকে লেজ পর্যন্ত সব মিলিয়ে 9 ফুট, ওজন 350 পাউন্ড, প্রজাতি বিশুদ্ধ রয়্যাল বেঙ্গল টাইগ্রেস বাঘিনী। তার আরেকটি পরিচয়, সে সুইময়ের একমাত্র সন্তান সুবীর মুর্মুর খুনি। 2 প্রতিদ্বন্দ্বীর পরিচয় দিয়ে দিয়েছি, এবার যুদ্ধ শুরু হবে, ভারী মজার যুদ্ধ। সে কোনো রিয়েলিটি শো টি আর পিকে চ্যালেঞ্জ করতে পারত এই লড়াই, কিন্তু সে উপায় নেই। এ যুদ্ধ চোখে দেখা যাবে না, তাই সেই যুদ্ধের গল্পই আজ বলবো তোমাদের। ধরে নাও এটা একটা অদ্ভুত সংগ্রামের ধারা বিবরণী। সুইময়ী প্রাণীটার গন্ধ পাচ্ছিল। একটু আগেই পশু সংরক্ষণশালায় 2 প্রহরীকে চিরঘুমের দেশে পাঠিয়ে দিয়ে তেজস্বিনীর খাঁচা নিজের হাতে খুলে দিয়েছে সে। ওই 2 অপদার্থ সিকিউরিটি গার্ডের মৃত্যুই ছিল উপযুক্ত শাস্তি। ওরা সুবীরকে বাঁচায়নি, ওদের মরাই উচিত। সে খাঁচা খুলে দিয়েই মুক্তাঞ্চলে ঢুকে গেছে। অবশ্য তেজস্বিনী তখনও ব্যাপারটা কি হচ্ছে ঠিকমতো বুঝে উঠতে পারেনি। সে তার 3 সন্তানকে নিয়ে খাঁচায় ঘুমিয়েছিল, কিন্তু খাঁচা
খোলার শব্দ পেয়েই কান খাড়া হয়ে গিয়েছিল তার। এই মুহূর্তে সে তিনটি ব্যাঘ্র শিশুর জননী, তাই সবসময় স্নায়ু টানটান হয়ে থাকে। তাই আজও অসময়ে গেট খোলার আওয়াজ শুনে সে তখনই মুক্তাঞ্চলে যায়নি, বরং আশপাশটা ভালোভাবে জরিপ করে নিল। ব্যাপারটা ঠিক কি হচ্ছে হয়তো বোঝার চেষ্টা করছে। ততক্ষণে অবশ্য বাচ্চাদের ঘুম ভেঙে গেছে। মহানন্দে আহ্লাদি গড়গড় আওয়াজ করে তারা ছুটেছে মুক্তাঞ্চলের দিকে। ঘুরে বেড়াবার বাগানটা তাদের ভারী পছন্দ। একবার বেরোলে আর খাঁচায় ঢুকতেই চায় না। তেজস্বিনী গা ঝাড়া দিয়ে ওঠে। বাচ্চারা মুক্ত উদ্যানের দিকে যাচ্ছে, ওদের একা যেতে দেওয়া উচিত নয়। অগত্যা সেও পেছন পেছন গেল। ততক্ষণে অবশ্য মুক্তাঞ্চলে বিরাট একটা গাছের মগডালে উঠে গিয়েছে সুইমুই। এবার পচা মাংসের বিকট বুনো গন্ধটা পেয়ে বুঝল শত্রু খুব কাছাকাছি আছে। ছোট থেকেই সে প্রায় বাঘের সঙ্গে ঘর করে এসেছে। তার বাবা ছিল সার্কাসের নামজাদা রিং মাস্টার। সারা জীবন অজস্র বাঘকে চাপকে সোজা করেছিল বাবা। সুইমুই যখন ছোট ছিল তখন থেকেই বাবা ট্রেনিং দেওয়া দেখত। জীবনে প্রচুর বাঘ দেখেছে ও। বাবার মুখে শুনেছে ওদের দুর্বলতার কথা, বাঘের গায়ে গন্ধ, বাঘের আক্রমণ কৌশল, বাঘ কি ভয় পায়, তার দুর্বলতা কোথায়, এই সব কিছুই শৈশব থেকেই সুইমুইয়ের নখদর্পণে। দেহটাকে ধনুকের মতো বেঁকিয়ে অদ্ভুত কৌশলে পা দিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে ঝুলে পড়ল ও। তার মাথাটা নিচের দিকে, এখন শরীরটা পেন্ডুলামের মতো দুলছে। দুলতে দুলতেই সে বাঘটার উপস্থিতি বোঝার চেষ্টা করছে। অন্য কেউ হলে নির্ঘাত নিচে পড়ে যেত, কিন্তু সার্কাসের মানুষ হবার সুইমুই অল্প বয়সে সার্কাসের ট্রপিজের খেলা দেখাতো। দেহের ব্যালেন্স, ক্ষিপ্রতা, রিফ্লেক্সের চরম সীমায় নিজেকে নিয়ে গিয়েছিল সে। তার জন্মদাত্রীও ট্রপিজ শিল্পীই ছিলেন। এই বিদ্যা তার জন্মলব্ধ ও 20 বছরের সাধনায় শানিত। তেজস্বিনী তখন ঠিক সেই গাছটার নিচেই দাঁড়িয়েছিলেন। তার 3 সন্তান এখন মায়ের লেজ নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। তেজস্বিনী আলতো সতর্ক দৃষ্টিতে একবার ওদের দেখে নিল। পরক্ষণে উৎকর্ণ হয়ে উঠে কি যেন শোনার চেষ্টা করে। একটা অস্ফুট শব্দ তার কানে এলো। শব্দটা মাথার ঠিক ওপরে। গাছের মগডালে অদ্ভুত একটা চাঞ্চল্যতার তীক্ষ্ণ অনুভূতি ধরা পড়েছে। তার সঙ্গে একটা অপরিচিত গন্ধ। সে কৌতূহলী হয়ে মুখ তুলে গাছের দিকে তাকাতেই যাচ্ছিল, তার আগেই গাছ থেকে ঝুপ করে কেউ একটা লাফিয়ে পড়ল একদম সামনে। তেজস্বিনী প্রথমে একটু ঘাবড়ে গিয়েই পেছনে হটে যায়। অদ্ভুত দৃষ্টিতে জরিপ করছে সামনের প্রাণীটাকে। একটা মানুষ, আস্ত একটা মানুষ, কিন্তু এ কি ভয়ঙ্কর মানুষ! সারা গায়ে তার অজস্র কাঁটা, 2 হাতে ধারালো লম্বা লম্বা নখ। এত বড় নখ তেজস্বিনীর নিজেরও নেই। তেজস্বিনী কি করে জানবে যে শুধু এই কাঁটাওয়ালা আঁটোসাঁটো জামাটা তৈরি করাতেই মানুষটা তার সর্বস্ব ঢেলে দিয়েছে। সুইমুইয়ের বাঙালি স্বামী তাদের সার্কাসেই ছুরি খেলা দেখাতো। সুবীর যখন সুইমুইয়ের পেটে এলো তখন দুজনে মিলে ঠিক করলো আর সার্কাসে চাকরি করবে না। সুবীরের বাবা চাকু ছুরি ভালো বুঝতো। সে প্রথমে লোকের বাড়ি বাড়ি গিয়ে ছুরি বটিতে শান দেওয়ার কাজ করত। তারপর একটু মূলধন জমা করে নিজেই একটা ছোট্ট দোকান দিয়ে বসলো। চাকু ছুরি বটি দা বানাতো সে, ধারও দিত। তার সঙ্গে থেকে থেকে সুইমুইও ধাতু গড়ার পেটা শান দেওয়ার কাজটা শিখে গিয়েছিল। তাই স্বামীর আকস্মিক মৃত্যুর পর সে নিজেই দোকান চালাতো। সেই দোকানটাও 1 বছর আগে বিক্রি করে দিয়েছে সুইমুই। বেচে দিয়েছে অনেক কষ্টে তৈরি করা নিজস্ব বসত বাড়িটাও। টাইটানিয়ামের দামি নাক, বাঘনখ, কাঁটাওয়ালা আঁটোসাঁটো ট্রপিজ স্যুট বানানোর জন্য সে সমস্ত সঞ্চয়ময় জীবন ধারণের একমাত্র রাস্তা, এমনকি মাথা গোঁজা ঠাঁইটুকু হারিয়ে সর্বশান্ত হয়েছে। তেজস্বিনী অপলোকে দেখছিল, সেও চুপ করে দেখছিল তাকে। বাঘের জলজলে চোখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল। একবারও পলক ফেলছে না। রাগে তার চোয়াল শক্ত। এই তো
এই তার ছেলের খুনি। এই শয়তানির চুয়ালে 10 মিনিট ধরে ঝুলেছিল তার একমাত্র সন্তান। তার তীক্ষ্ণ দাঁতের কামড়ে অসময়ে শেষ নিঃশ্বাস ফেলেছিল তার জীবনের ধন সুবীর। দৃশ্যটা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে ওঠে তার। আর পিছু হারানোর নেই, কোনো পিছুটান নেই। এই দিনটার প্রতীক্ষাতেই এতদিন ছিল সে। অধীর আগ্রহে 1.5 বছর ধরে অপেক্ষা করেছিল। কবে বাঘিনীটা যুবতী হবে, কবে সে মা হবে। এই তো 3টে বাচ্চা মায়ের কাছেই খেলা করে বেড়াচ্ছে। এবার দেখ শয়তানি, সন্তানের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে কেমন লাগে। এই বাঘনখ দিয়েই ছিন্ন বিচ্ছিন্ন করব তোর বাচ্চাদের গলার নলি। দেখ রক্ত পিপাসু রাক্ষসী। তেজস্বিনী কিছু বোঝার আগেই দপ করে জ্বলে উঠল একটা মশাল। এতক্ষণ মশালটাকে পিঠে বেঁধে রেখেছিল সুইমুই, এবার জ্বালিয়ে দিয়েছে। চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখে ভীষণ ভয় পেয়ে গেল তেজস্বিনী। কি করছে মানুষটা? প্রচণ্ড বিপন্নতায় সে কয়েক পা পিছিয়ে গেছে। বিদ্যুৎ গতিতে শিশু বাঘগুলোকে আলতো করে কামড় ধরে বাঘিনী প্রাণপণ দৌড়াতে লাগলো একটু নিরাপদে আশ্রয়ের খোঁজে। এই মুহূর্তে তার নিজের প্রাণের ভয় নেই, কিন্তু বাচ্চাগুলোকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। ঠিক এমনই একটা দৃশ্য 1.5 বছর আগে অভিনীত হয়েছিল এখানে। এক কিশোর পাঁচিলের ওপরে উঠে বাঘিনীকে ভালো করে দেখতে গিয়েই ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছিল ভিতরে। তখন এই বাঘিনী এসে দাঁড়িয়েছিল তার মুখোমুখি। সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখে বারবার করজোড়ে প্রাণভিক্ষা করে চলেছিল সুবীর। বাঘিনী তখনও স্থির চিত্রের মতো দাঁড়িয়ে আছে। বোধহয় তখনও সে বুঝতে পারেনি সামনের ক্রন্দনরত ভয়ের সাদা হয়ে যাওয়া প্রাণীটাকে নিয়ে ঠিক কী করা উচিত। আর বাইরে সেই হতভাগ্যের মা তখন উন্মাদিনীর মতো কাঁদছে। কাঁদতে কাঁদতে উপস্থিত জনতার হাতে পায়ে পড়ছে, পাগলের মতো বলছে, আমার ছেলেকে বাঁচাও, যে করেই হোক বাঁচাও। ও ছাড়া আমার আর কেউ নেই, ওর কিছু হলে আমি বাঁচব না। আবে হট! এক মোটাসোটা দর্শক লাথি মেরে সরিয়ে দিল তাকে। উত্তেজিত জনতার রাস তখন ভেঙে পড়েছে খাঁচার বাইরে। মানুষ আর বাঘের ডুয়েল। এমন বীভৎস ও দুর্লভ মজার দৃশ্য কি হাতছাড়া করে? মোটা লোকটা ভিড় ঠেলে এগিয়ে গেল সেদিকে। হো হো করে হেসে উঠল, বলল, ওই দেখ কি করছে বোকাটা, বাঘের সামনে হাতজোড় করছে। বাঘের সামনে হাতজোড় করে কিছু হয়? হতবাকি মায়ের চোখে বসে গিয়েছিল সেই দর্শকের চেহারাটা। লোকটা গ্রহরত্ন ও সোনার ব্যবসায়ী ছিল, নাম শ্রীশ ঘোষ। 1.5 বছর পরে যখন তার বুকে বাঘনখ বসাতে যাচ্ছিল সুইমুই, তখনও লোকটা অবিকল সুবীরের মতোই বারবার হাতজোড় করে জীবন ভিক্ষা করেছিল, তার পায়ে পড়েছিল। সুইমুই মুচকি হেসে বলেছে, ধুর বোকা, বাঘিনীর সামনে হাতজোড় করছিস? বাঘিনীর সামনে হাতজোড় করে কিছু হবে? কথাগুলো মনে পড়তেই হালকা মাথা ঝাঁকালো সে। না, সেসব এখন অতীত। বর্তমান এখন অন্তিম প্রতিশোধ। বাঘিনী তেজস্বিনী, যে এখন আগুন দেখে নিজের সন্তানদের বাঁচানোর জন্য পালাচ্ছে। সুইমুই জ্বলন্ত মশাল হাতে নিয়ে দীপ্ত ভঙ্গিতে এগিয়ে গেল সেদিকে। পালা, যত দূর পালাবি পালা। তুই আমার ছেলেটাকে 3 মিনিট সময় দিয়েছিলি, তোকে 3 ঘন্টা সময় দিলাম। পারলে আরেক বাঘিনীর হাত থেকে বাঁচা নিজের বাচ্চাকে। তেজস্বিনী বুঝতে পারছিল না যে কি করবে। মানুষটার সঙ্গে লড়াই করতেই পারে, কিন্তু শিশুগুলোকে কিভাবে বাঁচাবে? সে যাতে বাঘিনী, কিন্তু সঙ্গে কোলে শিশু থাকলে মানুষ হোক কি বাঘ, সব মায়েরাই অসহায়। সে আতিপাতি করে শুধু এমন একটা আপেক্ষিত নিরাপদ স্থান খুঁজছিল যেখানে ওই কালান্তক বাঘনখ পৌঁছাবে না। কিন্তু সে জায়গা কোথায়? ওদিকে মশালটা ক্রমাগত এগিয়ে আসছে, অথচ এখানে লুকোনোর জন্য একটা গুহাও নেই। খাঁচায় ফেরার উপায় নেই। মানুষটা পট আটকে দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলোকে ওখানে রেখে আসতে পারলে মানুষটাকে দেখে নিত সে।
তেজস্বিনী প্রাচীরের চতুর্দিকে ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। চতুর্দিকে শুধু উঁচু উঁচু পাথরের দেওয়াল, একদিকে একটা লোহার গরাদ। ওই লোহার গরাদের সামনেই রোজ দর্শকের ভিড় জমে। ওদিকে গিয়েই লাভ নেই, সামনে শুধু একটা বড় পাথর। ওই পাথরের পেছনে বাচ্চাদের রেখে আবার সেও ঘুরে দাঁড়ালো। সুইমুই ততক্ষণে বাঘিনীর পেছনে এসে দাঁড়িয়েছে। তার হাতে মশারে লকলকিয়ে উঠছে আগুন। বাঘ আগুনকে ভয় পায়। তেজস্বিনী তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। পরক্ষণে হিংস্র দাঁত বের করে গর্জন করে উঠল। সুইমুই জানে, ও যতই বিক্রম দেখাক, ওর পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সে বাঘিনীর চোখে চোখ রাখে। দেওয়ালের দিকে এক পা করে পিছোচ্ছে সে। অর্থাৎ এবার নির্ঘাত লাফিয়ে পড়বে সুইমুইয়ের ঘাড়ে। বাঘের প্রত্যেকটা মুভমেন্ট, প্রতিটি ভঙ্গি ছোটবেলা থেকেই তার মুখস্থ। ও আবার তরবারির মতো মশালটাকে তার মুখের কাছে খোঁচা মারার ভঙ্গিতে এগিয়ে দিল। এই নে। তেজস্বিনী ক্রুদ্ধ গর্জন করে লাফিয়ে পিছিয়ে গেছে। সে লাফিয়ে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষটা তরোয়ালের মতো মশালটাকে তার নাকের সামনে ক্রমাগত নাড়িয়ে চলেছে। সে বিহ্বল, শরীরটাকে কুঁকড়ে 3 পা পিছিয়ে গেছে। প্রচণ্ড আক্রোশে অগ্রপশ্চাৎ চিন্তা না করেই লাফিয়ে পড়ল মানুষটার ওপর। সুইমুই প্রস্তুত ছিল। অদ্ভুত ভঙ্গিতে একটা ভল্ট খেয়ে পিছিয়ে গেল। বাবা বলতেন, বাঘকে জব্দ করতে হলে অসম্ভব ক্ষিপ্রতা, রিফ্লেক্স প্রয়োজন। বাঘ ধারালো জিনিসকেও ভয় পায়, তাই সচরাচর বাইসন, ইন্ডিয়ান বাইসনের ধারে কাছে ঘেঁষে না। এমনকি নিতান্ত নিরুপায় না হলে সজারুকেও ধরে না। কারণ সজারু যদি একবার সারা গায়ের কাঁটা ফুটিয়ে দিতে পারে, তবে বাঘেরাও নিস্তার নেই। আর বাঘের সবচেয়ে দুর্বল জায়গা 2 চোখের মাঝখানের অংশ আর পেট। পিঠ বা কাঁধের মজবুত মাসল থাকলেও ওদের পেটটা তুলনামূলকভাবে অরক্ষিত। সুইমুই পিছিয়ে গেলেও বাঘের নখ ছুঁয়ে গেছে তার মুখ। কপাল থেকে গাল পর্যন্ত অংশ চিরে ফালা ফালা হয়ে গেছে। যন্ত্রণায়, অসম্ভব আক্রোশে সেও তার বাঘ নখ চালিয়ে দিয়েছে শূন্যে লাফিয়ে ওঠা বাঘিনীর পেট লক্ষ্য করে। একটা প্রচণ্ড গর্জন। পরক্ষণই ধপাস করে মাটির ওপরে পড়ে গেল তেজস্বিনী। তার পেট কেটে গেলেও খুব মর্মান্তিক জখম হয়নি। রক্তাক্ত আহত মরিয়া বাঘিনী প্রচণ্ড প্রতিশোধ স্পৃহায় সেকেন্ডের ভগ্নাংশে দ্বিতীয় লাফটা দিল। যেন ঝলসে উঠল একটা সোনালি ডোরাকাটা বিদ্যুৎ। সুইমুই দ্বিতীয় আক্রমণটা এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারেনি। এবার লক্ষ্যভ্রষ্ট হয়নি তেজস্বিনী। মানুষটা টুটি আর হিংস্র স্বরদন্তে চেপে ধরেছে। বাঘের চোয়ালে আটকে গেছে ঘাড়। একটু চাপ দিলেই মানুষটা শেষ। কিন্তু তেজস্বিনী পারল না। যন্ত্রণায় কাতরে উঠে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে সুইমুইয়ের গলা। সুইমুই জানত, বাঘের সহজাত প্রবৃত্ত শিকারের টুটি কাপড়ে ধরা সে প্রস্তুত হয়েই এসেছিল। তার গলা, ঘাড় বেষ্টন করে আছে টাইটানিয়ামের কাঁটা শোভিত মজবুত কলার। তার খোঁচায় বাঘিনীর জিভ, গাল কেটে গেছে। তেজস্বিনী এবার প্রচণ্ড গর্জন করে ওঠে। মশালের আলোয় স্পষ্ট দেখা যায় তার জিভ রক্তে ভেসে যাচ্ছে। গর্জনের তেজ অনেকটাই কম, বরং এবার সে অসম্ভব ভয় পাচ্ছে। তার চোখে মৃত্যু ভয় স্পষ্ট। আয়। সুইমুই মশাল হাতে এবার এগোলো তার দিকে। সেও অক্ষত নেই। তেজস্বিনীর নখ আরেকটু হলেই তার চোখটা খুবলে নিত। একটুর জন্য বেঁচে গেছে। দরদর করে রক্তের ধারা নেমে আসছে চোখে। সে ঝাপসা দেখছে, তবু ফের মশালটা উঁচিয়ে ধরে হাতের ইশারায় বাঘিনীকে ডাকে, আয় আয়। এবার ঝাঁপিয়ে পড়ল তেজস্বিনী। আক্রমণ না করে উপায় নেই। তার নির্বোধ সন্তানেরা এই পরিস্থিতিতেও মহানন্দের নিজেদের মধ্যে মারপিট করে খেলা করছে। ওরা এখনো আগুনকে ভয় পেতে শেখেনি। বিপদের গন্ধ কি ওরা বোঝে না। সুবীরও জানতো না মৃত্যু কাকে বলে, মৃত্যু ভয় কি। তাই নির্বোধের মতো পাঁচিলের ওপর উঠে বাঘ দেখতে গিয়েছিল। একবারও মনে হয়নি পড়ে গেলে কি হবে।
যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছে। নাকের সামনে স্বয়ং মৃত্যু এসে দাঁড়িয়েছে। তখন প্রায় 2-3 মিনিট অতিক্রম করে গেছে। খাঁচার ভেতরে সুবীর তখনও জীবিত এবং আশ্চর্যভাবে সম্পূর্ণ অক্ষত। বাইরে লোকের পায়ের আছাড়ি পাছাড়ি খেচ্ছে সুইমুই। সে জানে এখনও বাঁচার আশা আছে। তার কান্নায় ঝাপসা অথচ অভিজ্ঞ চোখ বলছে এই বাঘিনীটা কোশমিনকালেও শিকার করেনি। রেডিমেড মাংস খেয়ে অভ্যস্ত তেজস্বিনী জানেই না ওর সামনে দুনিয়ার সবচেয়ে সহজ শিকার বসে আছে। বরং সুবীরকে দেখে সে অবাক হয়ে গেছে। আদুরে গড়গড় আওয়াজ করে তাকে শুঁকছে, থাবা দিয়ে তাকে স্পর্শ করছে, অর্থাৎ খেলতে চাইছে। সুবীর অসহায় মতো কাঁদছে, তাকে ঠেলে সরিয়ে দিচ্ছে, হাত জোড় করছে। বাঘ যদি তাকে কিছু নাও করে শুধু ভয়েই হয়তো মরে যাবে সে। এক যুবতী তখন ভিড় ঠেলা ঠেলি এগিয়ে যাচ্ছে মোবাইল হাতে নিয়ে, খুব মন দিয়ে ছবি তুলছে। তার পা জড়িয়ে ধরল সুইমুই। কাউকে ডাকুন, আমার ছেলেকে বাঁচান, ও মরে যাবে। আহ, ডোন্ট ডিস্টার্ব। যুবতী তখন সেলফোনের ক্যামেরায় ভিডিও তুলতেই ব্যস্ত। বিরক্ত হয়ে তাকে ঠেলে সরিয়ে দিল। দিদি, বাঁচান ওকে। কান্নায় বুঝে এসেছিল তার কণ্ঠস্বর। শিকার করুক বা না করুক, ভেতরের প্রাণীটা বাঘ। তার ওপর মূর্খ জনতা চেঁচামেচি করে তাকে ক্রমাগতই তিতিবিক্ত করে তুলছে। সিকিউরিটি গার্ডরাই বা কোথায়? এতগুলো লোকের মধ্যে একজনও সিকিউরিটিকে ডাকবার কথা ভাবছে না। উল্টের দৃশ্যটা দেখার জন্য হুড়োহুড়ি হইচই করে সর্বনাশ করছে, মোবাইলে ছবি তুলছে। সেই যুবতীর নামই কল্পনা বসু। ফুটেজটা বিক্রি করে সে প্রচুর টাকা কামিয়েছিল। তার মৃত্যুর ফুটেজও তাই তুলে সংবাদ মাধ্যমে পাঠিয়ে দিয়েছি সুইমুই। শোধবোধ এখন শেষ প্রতিশোধটা বাকি, কিন্তু বিগত 1 ঘন্টা ধরে কিছুতেই সুবিধে করতে পারছে না সে। তেজস্বিনী তাকে কিছুতেই বাচ্চাদের কাছে যেতে দিচ্ছে না, বারবার ঝাঁপিয়ে পড়ছে তার উপর। দুজনেই ক্ষতবিক্ষত, দুজনেরই ক্লান্ত, কিন্তু কেউ কাউকে এক তিল জমিও ছাড়ছে না। টাইটানিয়ামের কাঁটায় রক্তাক্ত হয়ে গেছে বাঘিনী। বারবার নানা কৌশলে প্রতিপক্ষের টুটি ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মুখ রক্তে লাল হয়ে গেছে, তবু হাল ছাড়ছে না। কাঁটার খোঁচা তাকে নিরস্ত করতে পারে না। অন্যদিকে বাঘের থাবায় সুইমুইয়ের তলপেটে উরু কোমর জখম হয়েছে, তবু সেও দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে। দুজনেই হাঁপিয়ে গিয়েছে, তবু তেজ কমছে না। একজন সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, আর একজন সন্তানকে রক্ষা করতে মরিয়া। দুজনেই চক্কর কাটছে, একের অপরকে মেপে নিচ্ছে, এগোচ্ছে পিছোচ্ছে। পরক্ষণই লাফিয়ে পড়ে, জড়াজড়ি করে স্তম্ভ নিস্তম্ভের লড়াই লড়ছে। আক্রোশে পরস্পরকে আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে, পড়ে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছে। তেজস্বিনীর চওড়া পিঠের পিছনে 3 সন্তান এখনো সুরক্ষিত। কতক্ষণ ধরে এই অদ্ভুত যুদ্ধ চলতো কে জানে। আচমকা একটা সুবর্ণ সুযোগ এসে গেল। এতক্ষণ এই লড়াইয়ের ক্লান্ত তেজস্বিনী লাফ মারতে গিয়ে হঠাৎই লক্ষ্যভ্রষ্ট হয়। তাকে কোনো মতে কাটিয়েই সুইমুই দেখল তার সামনে লাফাতে লাফাতে চলে এসেছে একটা বাচ্চা। এতক্ষণ ধরে এখানে সে লঙ্কাকাণ্ড চলছিল, সে বিষয়ে তার কোনো ভ্রক্ষেপই নেই। সে মহানন্দে তিরিং বিরিং নাচছে। সুইমুই আর চিন্তা করল না। 3টেকে না পারে অন্তত একটাকে নিকেশ করবেই। বিদ্যুৎ গতিতে বাজ পাখির ক্ষিপ্রতায় ছো মেরে বাচ্চাটার ঘাড় চেপে ধরে। বাঘিনীর দৃশ্যটা দেখেই হিংস্র দাঁত বের করে লাফ মারতে যাচ্ছে, কিন্তু তাকে লক্ষ্য করে হাতের জ্বলন্ত মশাল ছুড়ে দিল সুইমুই। তেজস্বিনী ফের পিছিয়ে গিয়েছে। সে নিজেকে সামলে নেওয়ার আগেই লাফ মেরে গাছে উঠে গেল মানুষটা। বাঘিনী বুঝতে পারে এবার আর উপায় নেই। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে। মানুষটার হাতে লম্বা লম্বা ধারালো নখে সে নিজে ক্ষতবিক্ষত। ক্রমাগত রক্তক্ষরণে দুর্বলতা লাগছে।
হাঁফ ধরেছে, কিন্তু ওর বাচ্চার কি হবে? ওর কোমল গলায় বা বুকে যদি ওই কাঁটা বসে যায়? আর ভাবতে পারে না সে, না, এত সহজে ছাড়বে না। রক্ত জমল তার চোখে। লাফ মেরে বেশ কয়েকবার হোঁচড় পাঁচড় করে গাছে ওঠার চেষ্টা করলো, কিন্তু চিতা আর লেপার্ড ছাড়া অন্য কোনো বা গাছে চড়তে জানে না। ব্যর্থ হয়ে ভয়াল হুঙ্কার ছেড়ে এখন পাগলের মতো গোয়ারের মতো গাছটার গুড়িতে ছুটে এসে ধাক্কা মারছে সে। প্রচণ্ড গতির সঙ্গে 350 পাউন্ড এসে গায়ে আছড়ে পড়ার গাছটাও থরথর করে কেঁপে ওঠে। সুইমুই গাছে উঠে গিয়েছিল, কিন্তু আচমকা ঝাঁকুনি খেয়ে পা ফসকেছে তার। ওই পড়ল বুঝি। বাঘিনী আবার হুঙ্কার ছেড়ে লাফিয়ে উঠল। না, বাচ্চার নাগাল পায়নি। সুইমুই আবার ডাল আঁকড়ে ধরে সামলে নিয়েছে। ব্যালেন্সের খেলায় তার সঙ্গে পারা মুশকিল, কিন্তু তার পা ছুঁয়ে গেল বাঘের থাবা। আহ, শয়তানি! যন্ত্রণায় কাতরে উঠল সুইমুই। কি আশ্চর্য বোকাই বাঘিনী! ও কি জানে না যে রয়্যাল বেঙ্গল টাইগাররা গাছে উঠতে পারে না? এখনও গাছের গায়ে নখ বিছিয়ে প্রাণপণ ওঠার চেষ্টা করে চলেছে, বারবার পিছলে পড়ছে। তবু কি প্রচণ্ড জেদে আবার ছুটে এসে লাফ মারছে, গোতা মারছে। চেষ্টার অন্ত নেই ওর। সুইমুই দাঁতে দাঁত পিষছে। বেশ হয়েছে, এবার বুঝেছিস সন্তানের মৃত্যু চোখের সামনে দেখতে কেমন লাগে? তবু তোর আরও 2টো বাচ্চা আছে, কিন্তু আমার তো একটাই ছিল। হারামজাদি রাক্ষসী! আমার চোখের সামনে তার টুটি ছিঁড়েছিস তুই। আমার ছেলেটাকে শেষ করে তুই 3টে বাচ্চা নিয়ে নিশ্চিন্তে খেলে বেড়াবি? হবে না, হতে দেব না। শোধ নেব, নিয়েই ছাড়ব। সে আর দাঁড়ায় না। ট্রপিস পেয়ারের দক্ষতায় এই গাছে লাফ মারতে মারতে টপকে গেল পাথরের প্রাচীর। তেজস্বিনী তাড়া করেছিল তাকে, কিন্তু শেষ পর্যন্ত প্রাচীরের ওপরে দাঁড়িয়ে শেষ হাসিটা হাসল সুইমুই। তার শরীরটা ক্লান্ত হয়ে এসেছে। পেশিগুলো এতক্ষণে যুদ্ধ, প্রচণ্ড উত্তেজনার পর ক্লান্ত হয়ে পড়েছে। তবু সে লাফ মারে প্রাচীরের ওপর থেকে। বাইরে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু জখম পাটা বিশ্বাসঘাতকতা করেছে। মাটিতে ল্যান্ড করার সময় পা মুচকে গেল। উফ মা! যুদ্ধ শেষ। বাঘিনী হেরে গিয়েছে। অবশেষে সুইমুইয়ের বাঘনখ এঁটে বসতে চলেছে তার একটা বাচ্চার বুকে। বাচ্চাটাকে মেরে সামনের লোহার গড়াত দিয়ে লাশটা তেজস্বিনীর নাকের সামনে ফেলে দেবে ও। যে আগুনে 1.5 বছর ধরে জ্বলে এসেছে, সেই আগুনে এবার বাঘিনীও জ্বলবে। ওর নাকের সামনেই বাচ্চাটার গলা কাটবে ও। সুইমুই উঠে দাঁড়াতে যায়, কিন্তু পারল না। গোড়ালিটা বেশ ভালোই মুচকেছে। যন্ত্রণায় এই প্রথম চোখে জল এলো তার। হাতের মুঠো আলগা হয়ে যায়। বাঘ শিশুটা হাত ছসকে পড়ে গেল মাটিতে। ব্যথায় কুঁকড়ে গিয়ে ও বসে পড়েছে। একটা চুকচুক শব্দ। মুচকে যাওয়া পাতায় একটা ভিজে ভিজে ভাব। সে বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টিতে দেখে ফুলে যাওয়া জখম গোড়ালি পরম মমতায় চেটে দিচ্ছে ব্যাঘ্র শিশু। না, রক্তের স্বাদ নিচ্ছে না। বাচ্চাটা ওর মায়ের কাছ থেকে শিখেছে যে কেউ ব্যথা পেলে সেই আহত জায়গাটা চেটে দিতে হয়। তাই সযত্নে আহত গোড়ালিটা চেটে দিতে দিতে মার্বেলের মতো নিষ্পাপ চোখ দুটো তুলে তাকায় বাচ্চাটা, যেন জানতে চাইছে ব্যথা কমেছে। সুইমুই স্তম্ভিত, বিস্ময়াহত হয়ে বসেছিল। কি করে বুঝে উঠতে পারছে না। কোথায় গেল তার সেই আক্রোশ? কোথায় গেল প্রতিশোধ স্পৃহা? কোথায় জ্বালা? বাচ্চাটা কি এতদিনে সেই অনির্বাণ জ্বালার ওপর মমতা ঢেলে দিয়েছে? কানের কাছে একটা গুঁগো শব্দ, তার সঙ্গে অদ্ভুত একটা জোরালো ধাতব আওয়াজ। ভেতর থেকে বাঘের গর্জন ভেসে আসে। না, ঠিক গর্জন নয়। বাঘের এমন করুণ ডাক সহজে শোনা যায় না। এ বুক ফাটা হাহাকার, কান্না। তেজস্বিনী কাঁদছে। বাঘিনী নয়, মানুষও নয়, এক মা নিজের শিশুকে হারিয়ে বুক ফাটা কান্না কাঁদছে। আর এই জোরালো ধাতব আওয়াজটাও তার চেনা। বাঘিনী ছুটে এসে মাথা ঠুকছে লোহার গেটে।
এখনো চালিয়ে যাচ্ছে শেষ চেষ্টা। ও কি জানে না এই লোহার মোটা মোটা গড়াতে মাথা ঠুকলে ওর মাথা ফাটতে পারে, কিন্তু এ ফাটক ভেঙে বেরোনো যাবে না। নিশ্চয়ই জানে, তবু অন্তিম নিঃশ্বাস অবধি সে এই গড়াতে মাথা ঠুকেই যাবে। কিছুতেই ওকে বোঝানো যাবে না যে চেষ্টা করে লাভ নেই। একটা বাঘ হয়তো বুঝবে, কিন্তু মায়ের প্রাণ বুঝবে না। তখন 3 মিনিট কেটে গেছে। খাঁচার বাইরে প্রবল হল্লা, ভিতরে তখনও সম্পূর্ণ অক্ষত সুবীর। বাঘিনী তার সঙ্গে খেলা করতে ব্যস্ত। খেলা করতে করতেই মাঝে মাঝে এদিকে ওদিকে তাকাচ্ছে। বাইরে তখন মূর্খ জনতা এই হুস হুস করে বাঘ তাড়াতে চাইছে। কেউ কেউ তুলে নিয়েছে পাথরের টুকরো, বাঘিনীকে লক্ষ্য করে ছুঁড়ে দিচ্ছে, যেন ও আস্ত বাঘ নয়, সে ডোরা কাটা বড়সড় একটা বিড়াল। পাথর গায়ে পড়লেই পালিয়ে যাবে। একটা দুটো ছোট ছোট ঢিল গায়ে লাগার ফলে বাঘিনীটা এবার রেগে ফুঁসছে। সুবীরের হতভাগিনী মা তখন ঠিক এমন করেই লোহার গড়াতে পাগলের মতো মাথা ঠুকেছিল। উন্মাদিনীর মতো মাথা ঠুকতে ঠুকতে চেঁচাচ্ছে, ওগো তোমরা চুপ করো, ইট ছুঁড়ে ওকে খেপিয়ে দিও না। খেপে গেলে ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, তোমাদের নাগাল পাবে না, কিন্তু হাতের কাছে যাকে পাবে তাকে শেষ করে দেবে। আর ওর হাতের কাছে আছে এখন আমার ছেলেটা একা। কেউ তার কথার পাত্তা দেয়নি, ভ্রুক্ষেপও করেনি। সুইমুইয়ের চোখের সামনেই একটা অব্যর্থ পাথরের টুকরো প্রচণ্ড বেগে লাগলো বাঘিনীর কপালের ঠিক মাঝখানে। কাক করে একটা শব্দ গর্জন করে উঠে পেশি কুঁচকে পেছনের পায়ে ভর দিয়ে একটু পিছিয়ে গেল প্রাণীটা। বিস্ফারিত দৃষ্টিতে দেখলো সুইমুই তার আশঙ্কাকে সত্যি করেই এবার প্রচণ্ড হিংস্রতায় সুবীরের ওপর ঝাঁপিয়ে পড়ল সে। বিদ্যুৎ গতিতে তার গলার তীক্ষ্ণ দাঁতে কামড়ে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল অন্যদিকে। প্রচণ্ড ধাতব শব্দের সংবিত ফিরল সুইমুইয়ের। আওয়াজটা ক্রমাগতই বাড়ছে, অর্থাৎ জোরে, আরও জোরে, প্রচণ্ড জোরে লোহার গড়াতে মাথা ঠুকছে তেজস্বিনী। ও কি নিজের প্রাণটাও দিয়ে দেবে? ওর গোঙানির আওয়াজ এখন আরও স্পষ্ট। এদিকে শিশু বাঘটার কোনো ভয় নেই, সে দিব্যি তিরিং বিরিং করে লম্পঝম্প করে নাচতে শুরু করলো। আস্তে আস্তে হাতের বাঘনখটা খুলে ফেলল সুইমুই। 2 হাতে তুলে নিল তার চিরশত্রুর সন্তানটিকে। বাচ্চা বাঘটা তার ছোট্ট ছোট্ট দুটো থাবা রাখলো তার 2 গালে। ভীষণ নিশ্চিন্ততায় আরামে তার কপালে কপাল ঠেকিয়ে জব্বর হাই তুলল। বেচারির ঘুম পেয়েছে। 1.5 বছর ধরে যে কান্না বুকের ভেতরে জমেছিল এবার সহ্যের সীমা শেষটুকু অতিক্রম করে বেরিয়ে এলো বাইরে। ভিতরের এক বাঘিনী বুক ফাটা কান্না কাঁদছে, সেই আওয়াজেই সুইমুইয়ে প্রাণ মুচড়ে উঠেছিল। এবার ব্যাঘ্র শিশুকে 2 হাতে জড়িয়ে ধরে সেও আহা করে বোবা কান্নায় ফেটে পড়ল। একজন বাঘিনী, অন্যজন মানুষ। কান্নার আওয়াজ কিন্তু দুজনেরই প্রায় একরকম। সেদিন সকালে একটা অদ্ভুত দৃশ্য দেখে পশু সংরক্ষণশালার কর্মীরা চমকে গেল। এক মহিলা গড়াদের বাইরে টান টান হয়ে পড়ে আছে। মেয়েটি নিজের বুকেই টাইটানিয়ামের বাঘনখ বসিয়ে আত্মহত্যা করেছে। তার মৃত্যুদেহের পাশে গড়াদের উল্টো দিকে স্থির হয়ে বসে আছে বাঘিনী তেজস্বিনী। দুজনেই সমান ক্ষতবিক্ষত। তেজস্বিনীর চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় জল পড়ছে। তার কোলের কাছে শুয়ে আরাম করে দুধ খাচ্ছে 3 সন্তান। হ্যাঁ, 3 সন্তানই। সুইমুই তার প্রতিশোধ নিয়েছে। তেজস্বিনী বুঝেছে যে সন্তান হারানোর যন্ত্রণা কাকে বলে। মায়ের প্রাণের জ্বালা সেও অনুভব করেছে। এক প্রতিশোধকামী নারী তার বুক থেকে কেড়ে নিয়ে গিয়েছিল তার সন্তানকে, আর এক মা ফিরিয়ে দিয়ে গেল তাকে। একটু পরেই এই অভিনব দৃশ্য দেখার জন্য ভিড় জমে গেল। একের পর এক মিডিয়ার লোক মাইক হাতে নিয়ে নানা রকম মুখভঙ্গি করে বিক্রতা করছে। বাঘনখ কিলারের পরিচয় ততক্ষণে জানা গেছে, সুতরাং
তা নিয়ে সম্ভব অসম্ভব অনেক রকম গল্প বানিয়ে চলেছে তারা। অনেক সম্ভাবনার কথা উঠে আসছে তাদের কথায়। এক অদ্ভুত নারীর অবিশ্বাস্য প্রতিশোধের গল্প এখন মিডিয়ার কাছে হট কেক। শুধু একটা প্রশ্ন করা উচিত ছিল, কিন্তু কেউ করল না। খুব স্বাভাবিক এবং মানবিক একটা প্রশ্ন উঠে আসার সম্ভাবনা ছিল, তবু উঠল না। বাঘিনীর চোখে জল বেয়ে পড়ছিল কেন? ও কি কাঁদছিল কেন? Follow and subscribe for more updates.